যে ঘটনাটি শেয়ার করব সে ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া। আমি আগেই বলে রাখছি, আমার বয়স 50 ঊর্ধ্ব, তাই আমাকে অবশ্যই আপনারা যখন শুনছেন তখন বুঝতে পারবেন আমার সাথে যখন ঘটনাটা ঘটেছিল এবং এখন যখন আমি বলছি আমি কোনো কিছুই বাড়িয়ে বলছি না। আমার সাথে ঘটনাটি ঘটেছে এবং আমি জানি এই ঘটনাটা সত্য এবং এই ঘটনা আমার জীবনে একটা বড় প্রভাব ফেলে গেছে। কথা না বাড়িয়ে আমি পুরো ঘটনায় চলে যাচ্ছি। কর্মসূত্রে আমি একটা সরকারি দায়িত্ব পালন করছি, যে কারণে আমি আমার দায়িত্বের কথা বলছিলাম আমার বাড়ি বাঁকমুড়া মিশন, ভাঙা, ফরিদপুরে। সেখানে আমাদের সঙ্গে আমাদের অনেক বন্ধু বান্ধবরা থাকতো। বিশেষ করে আমি পড়াশোনা করেছি মলেক মেরাত গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে এবং সেখানেই আমার সাথে অনেকগুলো বন্ধু হয়ে গেছিল। তবে বছর ঘুরে যখন আমি ক্লাস 4 থেকে 5-এ উঠি তখন আমার স্কুলকে পরিবর্তন করা হয়। তার একটা বড় কারণ ছিল, আমরা তখন আকটের চর নামের জায়গায় চলে যাই। সেখানে একটা প্রাইমারি স্কুল ছিল যেটার নাম হচ্ছে আকটার চল প্রাথমিক সরকারি বিদ্যালয় এবং সেখানেই আমি ভর্তি হই। আগেই বলেছি, আমি যখন মোলাম মার্কেটের গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যখন পড়তাম সেই সময় আমার অনেকগুলো বন্ধু হয়েছিল, কিন্তু নতুন স্কুলে আমার তেমন কোনো বন্ধু ছিল না, তাই আমার মন অনেক বেশি খারাপ ছিল। তবে এইটা প্রাসঙ্গিক কোনো ঘটনা নয়। সেখানে এসেও কয়েক মাসের মধ্যে আমার অনেকগুলো বন্ধু বনে যায়। তার মধ্যে একজন ছিলেন ফাহিম শিকদার। ঘটনার প্রেক্ষিতে বলে রাখি, নাজমুল এবং ফাহিমকে আপনাদের মনে রাখতে হবে, তাহলে আমার ঘটনাটা আপনারা বুঝতে পারবেন। আমি একটু বলে রাখি, যারা অকটের চর বা ফরিদপুরের বাসিন্দা তারা জানেন, ঠিক তার পাশেই একটা নদীর ঘাট আছে বা ট্রলার ঘাট যেটাকে বলে, সেটার নাম হচ্ছে শয়তানখালী ট্রলার ঘাট। জায়গাটার নাম শয়তানখালী কেন হয়েছে সেটা আমাদের ততদিন পর্যন্ত জানা ছিল না। আমি যখন ক্লাস 8-এ উঠি তখনও ফাহিম এবং নাজমুল আমরা একসঙ্গেই থাকতাম। বিশেষ করে যখন আমি পরবর্তীতে স্কুল পরিবর্তন করে আমাদের বড় বাজার স্কুলে ভর্তি হই তখনও আমরা 3 জন একসঙ্গেই ভর্তি হই। বিশেষ করে বলে রাখা ভালো, আমাদের সেই স্কুলে যাওয়ার জন্য সুইচ গেট সেতু পার হতে হতো। এখন যদিও সেখানে একটা বড় সেতু নির্মাণ করা হয়েছে, কিন্তু আমি যে সময়কার কথা বলছি তখন কিন্তু তত বড় সেতু নির্মাণ করা হয়নি। আমি ঠিক সেই সময়টার কথা বলছি যখন 1980-র দশকের পরের সময়। আমরা তখন স্কুলে ক্লাস 8-এ পড়তাম এবং পড়াশোনায় আমরা বেশ বাউন্ডুলে ছিলাম। বেশিরভাগ সময় আমরা নদীর পাড়ে পালা অনুষ্ঠানে ঘুরে বেড়াতাম। বলে রাখা ভালো, আমাদের সময় অনেক পালার অনুষ্ঠান হতো এবং পালা গানের সেই অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ আয়োজন করা হতো ঠিক নদীর পাড় ঘেঁষে এবং ঠিক শয়তানখালী ট্রলার ঘাটের পাড় ঘেঁষে আসলে আয়োজন করা হতো বড় বড় পালা। এবং আমরাও 3 বন্ধু সব সময় দেখা যেত যে বাড়িকে ফাঁকি দিয়ে সেই পালা গানের অনুষ্ঠানে চলে যেতাম। যারা কখনো পালা গান দেখেছেন তারা তো জানবেনই, কিন্তু যারা কখনো পালা গান দেখেননি তাদের জন্য বলে রাখি, পালা গানে বিভিন্ন সময়ে বিভিন্ন ঐতিহাসিক বিষয়ে আসলে পালার আয়োজন করা হয় এবং পালা গান এবং পালা নাটকের মধ্যে পার্থক্য হচ্ছে গানের মধ্যে বেশিরভাগই আসলে গান থাকে পালা গানে এবং সেখানে এক একজন শিল্পী তবলা, হারমোনিয়াম সহ খালি গলায় গান গাইতে থাকেন এবং পাশাপাশি 2 জন সেই পালা গানের সঙ্গে অভিনয় করতে থাকেন। তো এরকমই একদিন পালা গান চলছিল, আমার ঠিক মনে নেই সেদিন কোন পালা চলছিল। আমরা 3 জন গিয়েছিলাম সেই পালা গানের অনুষ্ঠান দেখতে। আমার এখনো মনে আছে, কনকনে ঠান্ডার সময় পালা গানের আয়োজন করা হয়েছিল। পালা শুরু হওয়ার সময় ছিল ঠিক বিকেল 5টা। আমরা 5টা বাজে না গিয়ে আমরা গিয়েছিলাম রাত 8টায়, কারণ 2টো পালাগান হতো। প্রথম বিকেলের পালাগানে যারা যেত তারা গ্রামের প্রায় গণ্যমান্য সবাই যেতেন, কিন্তু রাতের বেলা যেই পালাগানটা করা হতো সেখানে খুব জমজমাট হতো এবং সেখানে আমাদের মতো তরুণীদেরকে আকর্ষিত করার জন্য বেশ কিছু আয়োজন থাকতো। আমি যখন পালাগানে যাই তখন সময় ঘড়িতে 7টা থেকে 7:30। একটু বলে রাখা ভালো, সেই সময় এখনকার মতো এত বেশি ঘড়ি বা সময় দেখার মতো কোনো সুযোগ ছিল না।
আমি আবারও বলেছি, শয়তানখালী ট্রলার ঘাটের পাশেই ধানচার জায়গাটাতে আসলে এই পালা গানের আয়োজন করা হতো। পদ্মা নদীর পাশের ঠিক ওই জায়গাটাতে কালীখোলা বাজারের ঠিক অনেকেই আসলে সেখানে আসতো এবং আমাদের প্রাথমিক স্কুল এবং হাই স্কুলের যাত্রা সেখানে হওয়ার কারণে আমাদের অনেক বন্ধু ছিল। আমি একটু বলে রাখা ভালো, আমি পড়েছি আকুটের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলেও আমি পড়েছি আকুটের চর হাই স্কুলে। তাই আমার সঙ্গে তখন অনেক বন্ধুদের সাথে আমাদের যুক্ত হয়ে গেছিল। কিন্তু আমরা 3 বন্ধু আসলে তখন একত্রিতই ছিলাম। তো 3 বন্ধু মিলে আমরা আসলে নাজমুল, আমি এবং আমার আরেক বন্ধু মিলে আমরা সেই পালা গানের অনুষ্ঠানে যোগ দিতে চলে গিয়েছিলাম এবং সেদিন রাতে পালা গান শেষ হতে হতে সময় বেঁধে যায় রাত 11টা। যারা জানেন না তাদের জন্য একটু বলে রাখা ভালো যে রাত 11টা মানে হচ্ছে কিন্তু অনেক রাত। তাই সেই রাতে পালাগানে আসলে শেষ করে আমাদের ফিরে আসতে আসতে আরও অনেক রাত হয়ে যাওয়ার কথা। আমরা তাই ঠিক করলাম যে ঠিক 11টা যেহেতু বেজে গেছে, আমরা শয়তানখালী ট্রলার ঘাটে গিয়ে সেখানে আজকে রাতটা কাটিয়ে দেবো এবং পুরোটা রাত আমরা আড্ডা করে কাটাবো। বিশেষ করে গ্রামের যারা আমরা ছেলেরা আছি আমরা সবসময় এরকমটা করতাম। একটু বলে রাখা ভালো, আমাদের আরও একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানটা হচ্ছে ঠিক কোনো একটা গৃহস্থলী বাড়ি থেকে সেখানকার গৃহস্থলী কিছু পালিত পশু যেমন মুরগি, ছাগল, যেটাই আমরা পাই না কেন সেটা নিয়ে আমরা চুরি করে নিয়ে আসবো এবং চুরি করে এনে সেটাকেই আমরা আসলে সেখানে গলকর্ধন করব। সেটা ভেবেই আমরা আগে থেকেই কিছু জিনিসপত্র সরঞ্জামগুলো এনে রেখে দিয়েছিলাম। যেমন পাতিল ছিল আমাদের কাছে আর বেশ কিছু টুকরো মশলা ছিল। আমরা এক একজনের মতো করে লুঙ্গির টোকরে করে যতটুকু আনা যায়, যতখানি আনা যায় ততখানি আমরা নিয়েছিলাম। অনেক বলে রাখা ভালো, ওই মুহূর্তে ওই জায়গায় আমরা ছাড়া আর কেউই ছিল না। শয়তানখালী ট্রলার ঘাট রাতের বেলা থাকতো পুরোপুরি ফাঁকা। ঠিক নদীর পার ঘেঁষে ধনচার পালা যে জায়গাটা, সেই জায়গায় আসলে কিছু বসত বাড়ি থাকাতে ট্রলার যারা চালাতেন বা নৌকা যারা চালাতেন তারা সেখানেই রাতের বেলা স্থায়ী নিবাস করতেন। একটু বলে রাখা ভালো, যারা জানেন না তাদের জন্য, এখন পদ্মা সেতু পার হওয়া অনেক বেশি সহজ হয়ে গেছে, কিন্তু আমি যে সময়কার কথা বলছি সেই সময় পদ্মা সেতু পার হওয়াটা আসলে অনেক কঠিন একটা কাজ ছিল। তখন অনেকগুলো নৌকা ছিল, 1 মাল্লার নৌকা, 2 মাল্লার নৌকা, এরকম অনেক মাল্লার নৌকা ছিল। তাই সেই সমস্ত নৌকাগুলো ঠিক পাড়েই ভেড়ানো থাকতো। আমরা রাতের বেলা গৃহস্থলী বাড়িটারি ঘুরে 2টো মুরগি পেয়েছিলাম এবং সেগুলোকেই নিয়ে এসে জবাই করে আমরা রান্নার আয়োজন করছিলাম। আমাদের 3 জনের ঘাড়ে 3টা দায়িত্ব ছিল। ফাহিমের কাজ ছিল মুরগি নিয়ে আসা, নাজমুলের কাজ ছিল পাহারা দেওয়া এবং আমার কাজ ছিল রান্না করা। অনেক ভাই এরকম কাজগুলো আমরা এর আগেও করেছি, তাই আমাদের মধ্যে ভয় ডর কিছুটা কম ছিল। ফাহিম সময় মতো জিনিসপত্র নিয়ে এসেছে, নাজমুল পাহারাও দিচ্ছে এবং আমি রান্না করায় ব্যস্ত। জিনিসপত্রগুলোকে সব রেডি করতে করতে তখন ঘড়ির কাটার সময় 1টা কি 2টো, ফজরের আজান দিতে তখনও কয়েক ঘন্টা বাকি। রান্না করতে একে একে করে আমরা 3 জনই হাত লাগালাম এবং তাড়াতাড়ি করে সবকিছু করিয়ে নিয়ে আসলাম। একটু বলে রাখা ভালো, দাউরা কুড়াতে গিয়েছিল হচ্ছে নাজমুল, কিন্তু অনেকক্ষণ সময় হয়ে যাওয়ার পরেও সে ফিরে আসছিল না। তাই আমাদের যতটুকু জ্বালানি ছিল তা শেষের পর্যায়ে ছিল। শেষ পর্যায়ে ফাহিম বলল যে আমি গিয়ে খুঁজে দেখে আসি ও আসলে কোথায়। পরে ফাহিমও সেই দিকটায় গেল এবং সেও অনেকক্ষণ সময় পার হয়ে গেল আর ফিরে আসলো না। পরে আমি ভাবছিলাম যে পাতিল রেখে যদি আমি এখান থেকে যাই তাহলে কুকুরে ঠিক খাবারে মুখ দিতে পারে এবং এতে করে আমাদের খাবারের আজকের এই অনুষ্ঠান ভঙ্গ হয়ে যাবে। তাই আমি আর কোনো দিকে মুভ করছিলাম না। প্রায় আধা ঘন্টা পরে আমি একটা চিৎকারের শব্দ পেলাম। চিৎকারটা আসলো ঠিক সুইচ গেটের কিছুটা আগের একটা অঞ্চল থেকে। আমি তখন ভয় পেয়ে গেলাম, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। গ্রামের ছেলে কোনো কিছু দেখে ভয় পাওয়ার কথা নয়, তাহলে কি হয়েছে সেখানে? আমি তাড়াতাড়ি করে দৌড়ে সেখানে গেলাম, যে দেখতে পেলাম সেখানে ফাহিম অজ্ঞান হয়ে পড়ে আছে আর নাজমুল চিৎকার করছে। আমার প্রথম মাথায় যেটা আসছে যে বিষাক্ত কোনো সাপের ছোবলে কোনো সমস্যা হয়েছে কেন, কারণ আমাদের সেই নদীকূলের অঞ্চলটাতে প্রচণ্ড পরিমাণে সাপের উপদ্রব ছিল। বিশেষ করে সদরপুরের ওই জায়গাটাতে সাপের উপদ্রবের কথা সেই সময়টায় বেশ শোনা যাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে।
সে বলল যেটা, সেটা শুনে আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। আমি শুনলাম, সেখানে গিয়ে দেখতে পাই নাজমুল একটা পাতার উপরে বসে আছে। আমি তার থেকে আবার জিজ্ঞেস করলাম, মানে কিসের পাতা? তখন সে দূরের একটা আম গাছ দেখিয়ে বলল সে আম গাছের ডালে নয়, একটা পাতায় নাজমুল নাকি পা ছড়িয়ে বসেছিল। আমি ওর কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যাই। নর্মালি আমি কখনোই ওই পরিমাণ ভয় পাইনি। আমরা দুজনে মিলে নাজমুলকে ধরে ঠিক শয়তানখালী ট্রলার ঘাটে নিয়ে আসি এবং সেখানে এনে নদীর পানি থেকে পানি নিয়ে তার চোখে মুখে ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করি। অনেকক্ষণ চোখে মুখে পানি দেওয়ার পরও তার জ্ঞান ফিরছিল না। হুট করেই কোনো কারণ ছাড়া সে উঠে বসে পড়ল। এবার আমরা দুজন কিছুটা দূরে সরে গেলাম। ততক্ষণে ফাহিম যতগুলো সূরা জানতো সে সবগুলো পড়া শুরু করে দিল। একটু বলে রাখা ভালো, ফাহিম ছোটবেলায় মাদ্রাসায় বা মক্তবে হাফিজি পড়া শুরু করেছিল, কিন্তু সে শেষ করেনি। তাই সে অনেকগুলো আয়াত তখন জানতো, হাফেজ না হলেও সে সমস্ত আয়াতগুলো পড়া শুরু করে দিল এবং সাথে সাথে নাজমুল ফাহিমের গলা চেপে ধরল। ওই সময়কার অনুভূতির কথা আমি এখনো মনে পড়লে হাড় হিম হয়ে যায়। আমি প্রথমে ভাবছিলাম ওরা দুজনে মিলে আমার সাথে কোথায় মজা করছে, কারণ এই সমস্ত কিছু এই জায়গায় হওয়ার কথা না। আমি আগেই বলেছি, শয়তানখালী ট্রলার ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে পর্যন্ত কোনো মানুষ নেই। এরপরে শুধু নদী আর নদী। পদ্মা নদীর এদিক থেকে ওদিক কোনো কিছুই দেখা যায় না। অনেক ভাই একটু বলে রাখা ভালো, এখন হয়তো বা ওখানে চর পড়েছে পদ্মা নদীর ঠিক মাঝে, বিশেষ করে ড্যাঙ্গাবাড়ি ঘাটের দিকে চর পড়ে গেছে, সেখানে মানুষজন থাকে, কিন্তু সেই সময় কোনো চরের অস্তিত্ব না ছিল বলে পুরো নদীটা ছিল একটা সাগরের মতো। আমি মনে হয় পড়ে গেলাম সেই উত্তল সাগরের মাঝখানে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি ভাবছিলাম এই মুহূর্তে আমি আসলে কি করা দরকার। আমি দৌড়ে গিয়ে নাজমুলকে ধাক্কা দিলাম এবং ফাহিমকে উদ্ধার করলাম। আমরা দুজনেই তাকিয়ে দেখলাম অদ্ভুতভাবে নাজমুলের চোখ দুটো লাল হয়ে গেছে। ওই মুহূর্তে ঠিক শয়তানখালী